আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের সুমন সায়েন্স কেয়ারের পক্ষ থেকে। আমরা এর পূর্বে ফিজিক্স কিছু ক্লাস করছি, গতিবিদ্যার বীজগণিতিক রাশি করছি। আজকে আমরা শুরু করব ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতির প্রথম লেকচারে সবাইকে স্বাগতম। আমরা দেখি কয়টা ক্লাস নেওয়া যায়, 9.1, 9.2 এগুলা করব। তারপর সৃজনশীল করব, এমসিকিউ সলভ করব, সবগুলা ক্লাসই হবে ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ। তো আমরা শুরু করি আজকে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি জানতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজটা আমরা তো জানি যে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি। আচ্ছা, তো একটা কোণ সমকোণ কিভাবে হয়? আচ্ছা, একটু লিখি যে যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। আচ্ছা, এখানে একটা কথা, সেটা হচ্ছে কি এক সমকোণ। এই এক সমকোণ ব্যাপারটা কি? আমি যদি কোনো একটা রেখা নেই, কোনো একটা রেখার উপর আর একটা রেখা যদি লম্ব হয়, তাহলে তাদের মধ্যে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটাকে বলা হয় 90 ডিগ্রি কোণ বা এক সমকোণ। তো ত্রিভুজ কাকে বলে? তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে এখানে একটা বাহু, দুইটা বাহু, তাহলে এই যে তিনটা বাহু দ্বারা যদি আবদ্ধ করি, তাহলে এই যে নামটা হইলো এ বি সি। এই এ বি সি কে আমরা তখন কি বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। তো আমরা ত্রিকোণমিতি আলোচনা করতে গেলে সমকোণী ত্রিভুজ জানতে হবে। তো প্রথম আগে সমকোণী শিখি, এরপরে আস্তে আস্তে আমরা পুরো ব্যাপারটা শিখবো। তো এই সমকোণী ত্রিভুজের তিনটা যে বাহু আছে, এই যে এবি বাহু, বিসি বাহু আর হচ্ছে এসি বাহু। এই তিনটা বাহুর ভিন্ন ভিন্ন নাম আসে কোণের উপর ডিপেন্ড করে। তাহলে কোণের উপর ডিপেন্ড করে যদি ভিন্ন নাম আসে, তাহলে প্রথম আমাকে যেটা জানা দরকার সেটার নাম হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। তাহলে এই যে সন্নিহিত বাহু, এটা কাকে বলে? এটাকে জানি। তাহলে যেই দুটি বাহুর সাথে, যে দুটি বাহুর সাথে কোণ উৎপন্ন হয়, ওই বাহু দুইটিকে সন্নিহিত বাহু বলি আমরা। আচ্ছা, তো এখানে বলছে যে দুটি বাহুর সাথে কোণ উৎপন্ন হয়। কোণ তো বিভিন্ন জায়গায় উৎপন্ন হতে পারে। আচ্ছা, ধরি যদি এ বিন্দুতে কোণটা আমি ধরি, এ বিন্দুতে যদি ধরি, তাহলে এটা হচ্ছে এই যে কোন দুটা বাহু নিয়ে এই কোণটা উৎপন্ন হলো? এবি বাহু, এসি বাহু। তাহলে এই যে এবি আর এই এসি, এরা হলো সন্নিহিত বাহু। একইভাবে যদি আমি আর একটা ত্রিভুজ অঙ্কন করি, নাম দেই এ বি সি। এবার যদি আমি সি বিন্দুতে কোণটা দেই, তাহলে কি দাঁড়াইলো? কোন দুটা বাহু সন্নিহিত বাহু হচ্ছে? এবার এবার কি আর এ বি আর এসি নিয়ে কোণ উৎপন্ন হয়েছে? না, এবার কোণ উৎপন্ন হয়েছে বিসি বাহু এবং এসি বাহু। তাহলে এবার হচ্ছে এই যে এসি আর বিসি, এরা দুইজন হলো কি বাহু? সন্নিহিত বাহু। তাহলে কোণের উপর ডিপেন্ড করে আমরা বুঝতেছি যে যে বাহু দুইটার সাথে আমি কোণ ধরবো, ওই দুইটা বাহুই হচ্ছে কি বাহু? সন্নিহিত বাহু। তাহলে আশা করা যায় সন্নিহিত বাহু আমরা বুঝতে পারছি। তাহলে আমরা যদি সন্নিহিত বাহু বুঝতে পারি, তাহলে এবার প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অতিভুজ।
সন্নিহিত বাহু দুটির মধ্যে বড় বাহুটিকে তাহলে আমরা এই যে সন্নিহিত বাহু দুইটা নিলাম, একটা হলো এবি বাহু, একটা হলো এসি বাহু। আমরা লক্ষ্য করতে পারতেছি কোন বাহুটা বড়, এবি বাহু হচ্ছে এসি বাহুটা বড়। তাহলে এবি বাহু এবং এসি বাহুর মধ্যেই তো কোণ উৎপন্ন হয়েছে। তাহলে যে বাহুটা বড় এই বাহুটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা অতিভুজ। আচ্ছা, এবার এই চিত্রে খেয়াল করি, এবার এবার কি এবি বাহু আর এসি বাহু সন্নিহিত বাহু না, এবার সন্নিহিত বাহুকে বিসি বাহু এবং এসি বাহু এই দুটো বাহুর সাথে কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই দুটো বাহু হলো অতিভুজ, মানে সরি এই দুটো বাহু হলো সন্নিহিত বাহু। তাহলে এই দুইটার মধ্যে বড় বাহু কে, এসি না বিসি? অবশ্যই এসি বাহু। তাহলে এই এসি বাহুটাকে আমরা কি বাহু বলবো, অতিভুজ বলবো। আচ্ছা, তো একটা মজার ব্যাপার হচ্ছে কি, যে কোণ যেটাই হোক না কেন, উপরে হোক আর নিচে হোক, কোণ যেটাই হোক না কেন, এই হেলানো বাহুটা সর্বদা কি হিসেবে থাকতেছে, অতিভুজ হিসেবে থাকতেছে। এবং আরেকটা মনে রাখার টেকনিক হচ্ছে যে তিনটা বাহু যে আছে, তিনটা বাহুর মধ্যে সবচেয়ে যে বড় বাহুটা সেই বাহুটাই হচ্ছে কি, অতিভুজ। তাহলে আমরা আশা করি অতিভুজ বুঝতে পারছি। এবার হচ্ছে ভূমি। তাইলে এই যে সন্নিহিত বাহু দুটির মধ্যে ছোট বাহুটাকে ভূমি বলা হয়। তাহলে সন্নিহিত বাহু দুটির মধ্যে ছোট বাহুটিকে ভূমি বলা। আচ্ছা, আমরা সন্নিহিত বাহু দেখি উপরের চিত্রে, কোনটা সন্নিহিত বাহু, এসি বাহু আর বিসি বাহুর মধ্যে এসি তো অতিভুজ, তাহলে আর একটা সন্নিহিত বাহু কে থাকলো, এবি। তাহলে এই এবি হচ্ছে কি আমাদের ভূমি। তাহলে এই ত্রিভুজে সন্নিহিত বাহুকে এসি এবং বিসি, এই বিসির মধ্যে এসি বাহু কি হচ্ছে, অতিভুজ। তাহলে বাকি থাকলো কে, বিসি বাহু। এই বিসি বাহুটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এই যে ভূমি সবসময় নিচেরটা হবে এই ধারণা ভুল। ভূমি ডিপেন্ড করবে কার উপর, কোণের উপর। কোণ সংলগ্ন যে বাহুটা আছে এই বাহুটাকে আমরা কি বলবো, ভূমি। আর হেলানো বাহুটাকে কি বলবো, অতিভুজ বলবো। এবার তাহলে আমাদের বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে লম্ব। তাইলে সন্নিহিত বাহু দুটি বাদে, সন্নিহিত বাহু দুটি বাদে যে বাহুটি থাকে তাকে লম্ব বলে। অথবা আমরা এটাও বলতে পারি কোণের বিপরীত বাহুকে, অথবা কোণের বিপরীত বাহুকে কি বলে, লম্ব বলে। আচ্ছা, এই যে সন্নিহিত বাহু দুইটা বাদে প্রথম চিত্রে এসি বাহু এবং এবি বাহু এই দুটা বাদে বাকি যে বাহুটা থাকলো, এই যে বাহুটা, এই বাহুটাকে আমরা কি বলবো, লম্ব। অথবা আমি কি বলছি, কোণের বিপরীত বাহু, এই যে কোণ তার বিপরীত বাহু কোনটা, এটা কোণের বিপরীত বাহুটাকেও কি বলা হয়, লম্ব। এখানে যদি বলি কোণের বিপরীত কোণ কোনটা, এটা, এই দুটা বাহুর সাথে কোণ হয়েছে, কোণের বিপরীত বাহু কোনটা, এটা, তাহলে এটা হচ্ছে কি লম্ব। তাহলে এটা হলো লম্ব। অথবা সন্নিহিত বাহু দুইটা বাদে যে বাহুটা থাকলো সেটা হচ্ছে লম্ব। তাহলে আমাদের খুবই জরুরি যে কখন ভূমি কোনটা, কখন লম্ব কোনটা। ভূমি, লম্ব, অতিভুজ আমরা যত ভালো চিনতে পারবো সে তত কি করতে পারবো, এই ত্রিকোণমিতি খুব সহজেই সমাধান করতে পারবো। আচ্ছা, এবার আমার যদি একই সাথে আমি এটা একটা নিলাম, এটাকে বললাম এ বি সি। তো আমার যদি কখনো এ কোণের প্রয়োজন হয়, বললাম যে এ কোণ থেকে কোনো কিছুর এ কোণ দরকার, তাহলে আমার যে কোণ দরকার হবে আমি এই কোণটাকে কি করব, ঢেকে ধরবো। আমার কোন কোণ দরকার, এ কোণ বাদ। তাহলে ওই কোণটাকে ঢেকে ধরলে
যে বাহুটার মধ্যে আপনার হাতটা পড়ে নাই ওই বাহুটা হবে লম্ব। তাহলে আমার দরকার কোন কোণ? এই কোণ। তাহলে আমি এই কোণকে ঢাকলাম। তাহলে পড়ে নাই হাত কোনটা? বিসি বাহুর উপর, বিসি হবে লম্ব। আমার যদি কখনো দরকার হয় বি কোণ, তাহলে আমি কি করব? বি কোণের উপর হাত দিলাম। তাহলে যে বাহুটা থাকলো ওই বাহুটা কি? লম্ব। সবচেয়ে বড় বাহুটা অতিভুজ। তাহলে এটা যদি লম্ব হয়, এটা যদি অতিভুজ হয়, বাকি থাকলো কে? ভূমি। তাহলে এই বাহুটা নিঃসন্দেহে কি হবে? ভূমি হবে। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি। আচ্ছা, এখন এই যে আমরা সমকোণী ত্রিভুজের ভূমি, লম্ব, অতিভুজ চিনলাম, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা অতিভুজ, লম্ব, ভূমি শিখলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এই যে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। ত্রিকোণমিতিক অনুপাত 6টি। কি কি? এক নম্বর হলো এই যে সাইন, 2 নাম্বার কস, 3 নাম্বার হচ্ছে ট্যান, তারপর 4 নম্বর হচ্ছে কট, সেক, আর একটা হচ্ছে কোসেক। তাহলে এই কটাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। আমরা এসএসসি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল যেদিকেই যাই না কেন এই 6টার বাইরে কোনো ত্রিকোণমিতিক অনুপাত নাই। তাহলে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের পাশে এই যে দেখে এখানে আমি কি লিখছি? একটা থিতা লিখছি, গ্রিক শব্দ থিতা লিখছি। তাহলে এই যে ত্রিকোণমিতিক শব্দের পাশে থিতা, এই যে পাশে যেটা থিতা আছে এটাকে বলা হয় কোণ। আচ্ছা, এই সাইন থিতা এর পরিবর্তে যদি এ লেখা থাকতো তাহলে এ কি হিসাবে হইতো? এটাও হইতো কোণ। যদি সাইন এ না থেকে এক্স লেখা থাকতো তাহলে এক্স এখানে কি হিসেবে বসতো? কোণ হিসেবে বসতো। কোন কোণ? ওই যে আমি যে কিছুক্ষণ আগে দিলাম ত্রিকোণমিতিক, হয় এইটা এক্স হইতো নতুবা এইটা এক্স হইতো। বোঝা গেছে কি? তাহলে হয় এটা কোণ হিসেবে বসবে, নাহলে এটা। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের সাথে ডানে সাথে যেটা থাকবে সেটা কি হিসেবে? কোণ হিসেবে থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি কোণ হিসেবে। তো এই যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা লিখলাম? 6টা। এই 6টার মধ্যে একটা বিপরীত সম্পর্ক আছে। এদের আবার কি সম্পর্ক আছে? বিপরীত সম্পর্ক। আচ্ছা, বিপরীত সম্পর্কটা কেমন একটু খেয়াল করে দেখি। এই যে সাইন থিতার বিপরীত বা সাইনের বিপরীত হচ্ছে কোসেক, আবার কোসেকের বিপরীত হচ্ছে কি? সাইন। 2 নাম্বার, এই যে কস থিতা এর বিপরীত হচ্ছে সেক থিতা, সেক থিতা এর বিপরীত হচ্ছে কস থিতা। এরপরে হচ্ছে ট্যান থিতা, ট্যান থিতা এর বিপরীত হচ্ছে কট থিতা, কট থিতা এর বিপরীত হচ্ছে ট্যান থিতা। তাহলে এই যে বিপরীত সম্পর্ক, বিপরীত মানে কি? উল্টা। এ যা বলবে এ তার কি বলবে? উল্টাটা বলবে। এটা হচ্ছে বিপরীত সম্পর্ক। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাত কয়টা বললাম? 6টা। এই 6টার মধ্যে এটা হচ্ছে কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। এখন এই যে সমকোণী ত্রিভুজ পড়লাম আমরা, সমকোণী ত্রিভুজের সাথে ত্রিকোণমিতির কি সম্পর্ক? এই সমকোণী ত্রিভুজ 6টার, এই ত্রিভুজটার সাথে এই যে ত্রিকোণমিতিক অনুপাত 6টার একটা সম্পর্ক আছে। কি রকম সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে এরকম যে সাইন থিতার সাথে, সাইন থিতা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের বিপরীত কে? আচ্ছা, সাইনের বিপরীত কে বললাম? এখনই বললাম। সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, বিপরীত মানে কি? পুরো উল্টা সম্পর্ক কিন্তু। তাহলে কোসেক কি হবে? উপরে হবে অতিভুজ, নিচে হবে লম্ব। তার বিপরীত সম্পর্কটা আমরা বুঝছি। এবার হচ্ছে কস থিতা। কস ইকুয়াল টু কি লেখা যায়? ভূমি বাই অতিভুজ। তাহলে কসের বিপরীত কে বললাম কিছুক্ষণ আগে? সেক পড়ছি। তাহলে সেক থিতা কি হবে? বিপরীত মানে কি? এটা বলছে ভূমি বাই অতিভুজ, তাহলে ও উল্টাটা বলবে। তার মানে বলবে অতিভুজ বাই ভূমি। এবার বাকি থাকলো কে? ট্যান থিতা। তো এটা হলো লম্ব বাই ভূমি। তাহলে ট্যানের বিপরীত কে ছিল আমাদের? কট থিতা ছিল।
তাহলে ট্যান থিটা সমান সমান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট থিটা সমান সমান কি হবে? তাহলে এটা হবে ভূমি বাই লম্ব। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এখন অনেক সময় আমরা ভুলে যাই সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ না কি, এই যে অতিভুজ লম্ব ভূমি এগুলোর মধ্যে আমাদের কি হয়ে যায়, কনফিউশনে তৈরি হয়। তো যার কারণে এটা একটা সার্বজনীন সূত্র, সারা বাংলাদেশের মোটামুটি সব স্যারই শিখায় দেয়। কিভাবে? টেকনিকটা এইভাবে শিখায় যে সাগরে লবণ অনেক, তারপরে কবরে ভূত অনেক, তারপরে হচ্ছে টেরা লম্বা ভূত। আচ্ছা, এটা যদি আমরা মনে রাখি, এই যে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, ত্রিকোণমিতিক অনুপাত 6টাও ঠিক আছে, তার মধ্যে আমাদের বেশি ব্যবহার করে থাকি আমরা নরমালি সাইন থিটা, কস থিটা, আর একটা হচ্ছে ট্যান থিটা। এই যে সাইন কস ট্যান এই তিনটা যদি আমরা মনে রাখতে পারি, এই তিনটার বিপরীতটাই, এই তিনটাতে যা হবে তার বিপরীত। তো এই যে সাগরতে হচ্ছে সাইন, কবরতে এই যে কতে হচ্ছে কস, ট্যাতে হচ্ছে ট্যান থিটা, তাহলে লতে হচ্ছে লম্ব, অতে হচ্ছে অতিভুজ, আবার ভূতে হচ্ছে ভূমি, অতে কি বললাম অতিভুজ বলছি, লতে লম্ব বলছি, ভূতে ভূমি বলছি। তাহলে আমরা যদি একটু মিলাই, তাহলে প্রথমে কি থাকলো সাইন থিটা, এই যে সাইন থিটা, প্রথমে কে আছে লম্ব, তাহলে যে প্রথমে আছে সে উপরে, এই যে লম্ব, পরে কে আছে অতিভুজ, সে হবে নিচে। তাহলে আমরা যদি সাইন থিটা পাই, সাইন থিটার বিপরীত কে বললাম কোসেক থিটা, তাহলে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক থিটা কি হবে, তাহলে কোসেক থিটা আমরা পাবো, এই যে কোসেক থিটা কি পাবো আমরা অতিভুজ বাই, তাহলে অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা যদি এই তিনটা মনে রাখতে পারি সাইন কস ট্যান, তাহলে তার বিপরীতটা আমরা অটোমেটিক্যালি উল্টাই দিতে পারবো। তাহলে একইভাবে যদি আসি আমরা কস থিটা, তাহলে 2 নম্বরটা থেকে লিখতে পারি কস থিটা, এখানে প্রথমে কে আছে ভূমি, তাহলে যে প্রথমে আছে সে উপরে হবে, এটা হলো ভূমি, পরে কে আছে অতিভুজ, তাহলে সে নিচে হবে, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে cos θ সমান সমান যদি ভূমি বাই অতিভুজ পাই, এই যে cos θ সমান সমান আমরা ভূমি বাই অতিভুজ পাইছি, তাহলে cos এর বিপরীত কে sec, তাহলে sec সমান সমান কি পাবো অতিভুজ বাই ভূমি পাবো, উল্টাটা পাবো। একইভাবে tan θ, তাহলে এখানে যদি আসি আমরা tan θ, তাহলে tan θ সমান সমান কি পড়ছিলাম লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত লম্ব ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব আর নিচে কি হবে ভূমি। তাহলে tan θ সমান সমান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে tan এর বিপরীত কে cot, তাহলে cot সমান সমান কি হবে ভূমি বাই লম্ব হবে। তাহলে আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। তো আমরা যদি এখন এটাতে একটু ম্যাথ করি ছোটখাটো, আমরা বললাম যে sin θ ইকুয়াল টু √3/2 হলে থিতা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আচ্ছা, আমরা কি শিখলাম ত্রিকোণমিতিক অনুপাত মোটে কয়টা 6টা, তার মধ্যে এখানে কয়টা দেওয়া আছে একটা, তাহলে আর বাকি থাকলো কয়টা 5টা, সেই 5টার মান আমাকে কি করতে বলছে নির্ণয় করতে বলছে। এই যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, অন্যান্য বলতে আর কয়টা 5টা আছে, নির্দিষ্ট করে তো বলে নাই যে sin θ এটা দেওয়া আছে cot θ বের করো, যেহেতু অন্যান্য বলছে তার মানে বাকি সবগুলোকেই বের করতে হবে। তাহলে আমরা সমাধান করার সময় দেখি দেওয়া আছে কি দেওয়া আছে sin θ ইকুয়াল টু √3/2। তো আমাদের সাধারণ গণিতে কখনো যদি দেখি যে ত্রিকোণমিতিক অনুপাতের এরকম ডাইরেক্ট মান দেওয়া আছে, তাহলে এই অঙ্কটা আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক একটা অঙ্ক। কেন?
আমি যদি কোথাও দেখি যে ত্রিকোণমিতিক সাইন হোক, কস হোক, ট্যান হোক, কট হোক, সেক হোক, কোসেক হোক, যে কোনো একটার মান যদি দেওয়া থাকে, আমি কোনো চিন্তা ভাবনা ছাড়া প্রথমে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আগে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব। আগে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব। এখন থিতা, আমি তো বলছি যে ত্রিকোণমিতিক অনুপাতের পাশে যে থাকবে সে হচ্ছে কোণ, তাহলে পাশে কে আছে? থিতা আছে, তাহলে থিতা কোণ হিসেবে আছে। তাহলে আমি যদি এটাকে নামকরণ করি, এটাকে এ বললাম, এটাকে বি বললাম, এটাকে সি বললাম, তাহলে তিনটা নামকরণ করছি থিতা। থিতা আমি দুই জায়গায় বসাইতে পারবো, এটা তো সমকোণ, এই জায়গায় আমি বসাবো না। তা বাদে থিতা কয় জায়গায় হইতে পারে? এই এর এর জায়গায় হইতে পারে, বি এর জায়গায় হইতে পারে, যে কোনো এক জায়গায়। যদি হিসাবটা আমার কাছে থাকে তাহলে আমি এই জায়গায় বসাই দিব, তাহলে আমার জন্য হিসাবটা বোঝা আরো সুবিধা হবে। তাহলে আমি এটাকে থিতা বসাই দিলাম। তাহলে এটা যদি থিতা হয়, তাহলে এই কোণটা কি দাঁড়া, এ বি বাহুটা কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে লম্ব, সরি, বিসি বাহুটা দাঁড়াচ্ছে লম্ব, আর এ বি বাহু দাঁড়াচ্ছে ভূমি, আর এসি বাহুটা কি দাঁড়াচ্ছে? অতিভুজ। এখন আমরা সাইন থিতা এখনই শিখলাম। সাইন থিতা সমান সমান কি শিখলাম? আমরা যে শিখলাম এই যে সাইন থিতা, সাগরে লবণ অনেক, এই যে লম্ব বাই অতিভুজ শিখলাম। তার মানে এইখানে যে যে সাইন থিতার মানটা √3/2 দেওয়া আছে, তাহলে এটা কার মান দেওয়া আছে? নিঃসন্দেহে এই মানটা হচ্ছে লম্বের, আর এই মানটা হচ্ছে কার? অতিভুজের। তাইলে সাইন থিতা, এটা যদি থিতা হয় তাহলে উপরে আছে লম্ব, নিচে আছে ভূমি, অতিভুজ, সরি, লম্ব নিচে আছে ভূমি, তাহলে লম্ব জায়গায় কি আছে? √3। তাহলে এই ত্রিভুজের লম্ব কোনটা? এটা। তাহলে এই লম্ব হলো √3, আর নিচে আছে অতিভুজ। অতিভুজ কত? 2। তাহলে এই যে অতিভুজ হলো 2। তাহলে এখন আমাদের কোন মানটা নাই? এবি বাহুর মানটা নাই। আমরা ক্লাস 8-এই শিখে আসছি যে পিথাগোরাসের যে উপপাদ্যটা শিখছি, যে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা কি পড়ছিলাম যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। আচ্ছা, তা আমি দেখি এখানে অতিভুজ কত দেওয়া আছে? এসি তো অতিভুজ, অতিভুজের মান দেওয়া আছে 2, তার উপর স্কয়ার। ভূমি এবি, এটাই তো আমার নাই, আমি এটা বের করতে চাচ্ছি। তাহলে ভূমি হলো এবি, তার উপর স্কয়ার। আর লম্ব কি? বিসি। তো বিসি এর মান কত দেওয়া আছে? √3, তার উপর স্কয়ার। 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে এখানে কি দাঁড়াইলো? এবি স্কয়ার, এখানে আমরা জানি স্কয়ার রুট কাটা গেলে 3, তাহলে 4 প্লাস 3 এদিকে আসলে কি হবে? -3। তাহলে কি দাঁড়াইলো? এবি স্কয়ার। তাহলে এখানে কত দাঁড়াইলো? 1 এবি স্কয়ার। তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে কি দাঁড়াইলো? এবি 1 এর উপর স্কয়ারটা এদিকে আসলে কি হয়? রুট হয়। 1 এর উপর রুট মানে হচ্ছে 1। তাহলে আমাদের এবি কি দাঁড়াইলো? 1 দাঁড়াইলো। তাহলে এটার মান দাঁড়াইলো হচ্ছে আমাদের 1। এখন আমাদের কি করতে বলছে? অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলছে। আচ্ছা, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আমাদের দেওয়া আছে কি? সাইন থিতা। আমরা তো এখান থেকে একটা অটোমেটিক্যালি কোনো কিছু বের না করেই বের করতে পারতাম কোসেক থিতা। কেন? আমরা জানি সাইন থিতার মান যা, কোসেক থিতার মান তার উল্টা। তাহলে সাইন থিতা যদি √3/2 হয়, তাহলে কোসেক থিতা কি হবে? 2/√3 হবে। আচ্ছা, এখন বাকি থাকলো কে? কস থিতা। আমরা ছন্দ একটা পেলাম, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি এর মান এবি, ভূমি এর মান কত পাইছি? 1, আর অতিভুজের মান কত পাইছি? 2। তাহলে কসের বিপরীত কে? সেক থিতা। তাহলে নিচে এই যে এটা কস থিতা পেলাম 1/2, তাহলে এটা কি হবে? 2/1। 2 কে 1 দ্বারা ভাগ করলে কত হয়? 2। এবার থাকলো কে? ট্যান থিতা। টেরা লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি। লম্ব কত? √3। ভূমি কত? 1। 1 কে √3 কে 1 দ্বারা ভাগ করলে কত হবে? √3। তাহলে ট্যান এর বিপরীত কে? কট থিতা। তাহলে কট থিতা সমান সমান কি হবে? ট্যান থিতা সমান যদি √3/1 হয়, তাহলে এটা কি হবে? 1/√3 হবে। তো এই যে মানগুলো আমরা পাইলাম, এগুলাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পারছি। এই অঙ্কটা যেরকম, এই যে উদাহরণটা আমি করাইলাম, তো এই অঙ্কটার মতো হুবহুব আমরা হোমওয়ার্ক করতে পারবো, যেটা সেটা হচ্ছে অনুশীলনীর 2 নাম্বার এবং 3 নাম্বার। তাহলে এই অনুশীলনী 2 এবং 3 আপাতত এই দুটো হোমওয়ার্ক থাকলো। তবে 3-এর ব্যাপারে একটা কথা বলি। 3-এর ব্যাপারে কথাটা হচ্ছে এরকম যে 3 নাম্বার অঙ্কের সামনে এই যে 15 কট দেওয়া আছে, কট থিতা বা কিছু একটা, এরকম কিছু একটা আছে। তো আমরা কি করব? এই যে কট থিতা রাখবো,
তাহলে এই যে 15 গুণ আছে, এদিকে সে ভাগ করে দিব। তাহলে এটা ইকুয়াল টু কোনো হয়তো 3 4 কিছু একটা আছে, তো ধরলাম 3 আছে। তাহলে এই যে গুণ থাকলে এদিকে সে ভাগ করে দিব। আমার দুনিয়ার সুবিধা কি? সুবিধা হচ্ছে যে এই যে cot থিটা ইকুয়াল টু কি পেলাম, এটা পেলাম। আমি বলছি ত্রিকোণমিতিক যে কোনো একটা অনুপাতের মান যদি আমাদের দেওয়া থাকে, তাহলে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া আমি একটা কি করব, সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এখন এটা হচ্ছে থিতা, তাহলে আমি এটা নাম দেই এ বি সি। তো আমার তো এই যে cot থিটা সন্দেহ পড়ে না, তো cot কার বিপরীত? নিঃসন্দেহে tan এর বিপরীত। তো tan সমান সমান আমরা কি জানি? tan সমান সমান জানি লম্ব বাই ভূমি। তাহলে বলেন তো tan সমান সমান যদি লম্ব বাই ভূমি হয়, cot যদি tan এর উল্টা হয়, তাহলে cot কি হবে? নিঃসন্দেহে ভূমি বাই লম্ব হবে। তাইলে ভূমি বাই লম্ব, অর্থাৎ আমার কথা হচ্ছে যে সাইন কস ট্যান এই তিনটা যদি আমার জানা থাকে, ত্রিকোণমিতিকে সবকিছু মানে আমি সহজেই বের করতে পারবো। তাহলে ট্যান সমান সমান যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে কস সমান সমান কি হবে? ভূমি বাই লম্ব হবে। তাহলে এখানে আমার এই যে ভূমি, উপরের মানটা হচ্ছে ভূমি, নিচের মানটা হচ্ছে লম্ব। তাহলে কটের উপরের মানটা হচ্ছে ভূমি, নিচের মানটা হচ্ছে লম্ব। তাহলে আমি কোনটা ধরছি? এটা ধরছি। এটা ধরলে এটা হবে ভূমি, তাহলে ভূমির মান 3, লম্বের মান হলো 15। এখন কার মান নাই? এসি এর মান নাই। তখন এই এসি এর মান বের করে যার যার মান বের করতে বলছে সেই মানগুলো আমরা এই যে এখন যেভাবে করলাম, এর আগে উদাহরণটা আমি দিলাম, এই উদাহরণটা যেভাবে করলাম সেভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আশা করি এই অঙ্কটা আমরা কি করতে পারছি, বুঝতে পারছি। এবার বোর্ডের একটা কাজের অঙ্ক আমরা করব। প্রথমে উদাহরণ 4 নাম্বার অঙ্কটা করব। এটা হচ্ছে উদাহরণ 4। এই অঙ্কটাকে আপনি 3 স্টার দিতে পারেন, খুবই 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এই অঙ্কটা কি বলছে? বলছে যে এ বি সি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি কোণটি সমকোণ। কোণটি, এটাকে বলা হয়েছে কি কোণ? সমকোণ। এরপরে বলা আছে tan a, এটার মান কত দেওয়া আছে? 1 হলে আমাদের বের করতে বলছে 2 sin a ইন্টু cos a। এটার মান কত বের করতে বলছে? 1 এর সত্যতা যাচাই করো। তাহলে এই যে আমাদের উদাহরণ 4 নাম্বার অঙ্কটা দেওয়া আছে, বলছে কি ত্রিভুজ এবিসি সমকোণী একটা ত্রিভুজ বলছে। আচ্ছা, তাহলে আমি আগে একটা সমকোণী ত্রিভুজ স্টার্ট করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি কোণটা কি কোণ? সমকোণ। তাহলে সমকোণ কোণটা আমরা জানি একটা রেখার উপর আর একটা রেখা যদি লম্ব হয়, তাহলে যেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় এই কোণটাকে আমাদের কি বলা হয়? সমকোণ। তো এটা নাম দিতে বলছে কি? বি। এই বি কোণটা হচ্ছে সমকোণ। এবার আমার বলা আছে tan a = 1। তাহলে আমি একটু লিখি, দেওয়া আছে tan a, এটার মান কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। তা আমরা শুরুতেই বলছি যে ত্রিকোণমিতিক অনুপাত 6টা, এই 6টার পাশে ডানে ডানে এই যে নিচে যে থাকবে সে কি হিসেবে আছে? কোণ হিসেবে আছে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের ডানে এ আছে, এ কি হিসেবে আছে? তাহলে কোণ হিসেবে আছে। এখন আমি কোণ হিসেবে দুইটা জায়গায় নির্ধারণ করতে পারি, এই জায়গাটা আর একটা হলো এই জায়গাটা। যদি আমার হাতে অপশন থাকে, আমার ইচ্ছা, তবে আমি এই জায়গায় করব। কেন? এই জায়গায় করলে অঙ্কটা কি হবে? সহজ হবে। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আরেকটা বিন্দু কি হবে? বলার অপেক্ষা রাখে না। তাহলে এই বিন্দুটা হবে সি বিন্দু। এখন আমি তো বলছি ত্রিকোণমিতিক অনুপাত এখানে সমকোণী বলছে, করে নিছি, না বললেও আমি সমকোণী করে নিতাম। এখন কথা হচ্ছে এই যে tan a = 1 দেওয়া আছে। আচ্ছা, 1 মানে কি? আমি যদি এটাকে এরকম 1/1 লিখতাম, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। কেন? 1 কে 1 দ্বারা ভাগ করলে 1, এবং আমরা জানি প্রত্যেকটা একক সংখ্যা যদি 5 থাকতো তা আমি তাও এর নিচে 1 দিতে পারতাম। কেন? প্রত্যেকটা সংখ্যার নিচে সংখ্যাই 1 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমি বলতে পারি 1 এর নিচেও একটা 1 আছে। তাহলে এখন আমরা কি শিখলাম? tan থিটা = টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি।
তাহলে উপরের মানটা লম্ব, নিচের মানটা হচ্ছে ভূমি। তাহলে লম্বের মান কত? এটা যদি কোণ হয় তাহলে লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 1। এখন আমার দরকার কি? অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি কি জানি? অতিভুজ স্কয়ার। অতিভুজকে এখানে এসি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি, ভূমিকে এবি, লম্বকে বিসি। তাহলে এবি এটা মান কত? 1, বিসি ওটার মান কত? 1। তারপর 1 এর উপর স্কয়ার 1, 1 এর উপর স্কয়ার 1, 1 আর 1 যোগ করলে 2। তাহলে এটা কার মান পেলাম? এসি স্কয়ার। আমার দরকার কি? শুধু এসি। তাহলে স্কয়ারটা এদিকে এসে কি হবে? তাহলে √2। তাহলে এই যে এসি, এটার মান কত পেলাম আমরা? √2। আমরা এসি এর মান বের করা বুঝে গেছি। তাহলে tan a ইকুয়াল টু এত হলে তাহলে 2 sin a cos a ইকুয়াল টু 1 এর সত্যতা কি যাচাই করতে বলছে? তো সত্যতা যাচাই করো, এরপরে আছে প্রমাণ করো, তারপরে যদি বলে দেখাও, যে দেখাও, যদি সত্যতা যাচাই করো, প্রমাণ করো, দেখাও, এগুলা যদি কিছু বলে তাহলে অবশ্যই আমরা লেফট সাইড এবং রাইট সাইড নিয়ে অঙ্কটা সমাধান করব। তাহলে আমি এখন যদি লেফট সাইড নেই, লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে কি আছে? 2 sin a ইন্টু cos a। তাহলে এখন থাকলো 2। এখন সাইনের মান আমি কোথায় পাবো? সাইন সমান সমান আমি কি জানি? লম্ব বাই অতিভুজ। কেন? সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত? 1। তাহলে এটা এগুলো প্রত্যেককে গুণ আকারে আছে, তাহলে এই যে গুণ আকারে দিই, লম্ব হচ্ছে 1 আর অতিভুজ কত? √2 ইন্টু কবরে ভূতানিক, ভূমি বাই অতিভুজ, ভূমি কত? 1, অতিভুজ কত? √2। তাহলে আমরা বুঝতে পারছি এই যে সাইনের সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। মানগুলো বসালাম। এই 2 একক সংখ্যা কোথায় হবে? উপরে হবে না নিচে হবে? অবশ্যই উপরে হবে। 2 দ্বারা 1 কে গুণ করলে 2, 2 1 কে 2, ওই 2 কে আবার 1 দ্বারা গুণ করলে 2 1 কে 2, তাহলে উপরে হলো 2 আর নিচে √2 আর √2 গুণ করলে কি হবে? √2 স্কয়ার, স্কয়ার রুট কাটা, তাহলে কি থাকলো? উপরেও 2 নিচেও 2। আমরা কি জানি? 2/2 এটার মান কত? 1। আমাকে গণিত করতে গেলে একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, এই যে a যোগ a এটা হবে 2a, আর a বিয়োগ a এটা হবে 0, a গুণন a এটা হবে a স্কয়ার, আর যদি এরকম থাকে a ভাগ a তাহলে এটা হবে 1। তাহলে ব্যাপারটা এটা ভালো করে জানা থাকলে সমাধানগুলো অনেক সময় খুব সুন্দর হয়। আমরা অনেক সময় কনফিউজড পড়ে যাই, a ভাগ a এটাকে ম্যাক্সিমাম তো আমরা কি দিয়ে দেই? 0 দিয়ে দেই। না, একই জাতীয় রাশি যদি ভাগ আকারে থাকে তাহলে তার ভাগফল সমাধান হবে 1, কিন্তু একই জাতীয় রাশি যদি বিয়োগ আকারে থাকে তখন তার মান কি হবে? 0 হবে। তাহলে আমরা বুঝতে পারছি কোনটা কখন কোনটা হবে। তাহলে এবার আমরা দেখি যে উদাহরণ 4 নাম্বার গেল। এই উদাহরণ 4 এর মতো হুবহু অঙ্ক হচ্ছে আমাদের অনুশীলনীর, এটার মতো আমরা হোমওয়ার্ক দিয়ে দেই। এটার মতো আমরা হোমওয়ার্ক পাবো হচ্ছে অনুশীলনীর 5 নাম্বার অঙ্কটা। তাহলে এই উদাহরণ 4 এবং হোমওয়ার্ক অনুশীলনীর হচ্ছে 5 নাম্বার। এই 5 নাম্বার অঙ্কটা আমাদের কি থাকবে? হোমওয়ার্ক আকারে থাকবে। যদি আমরা না পারি আমরা কমেন্টে জানাই দিব যে হ্যাঁ পারি নাই, তাহলে ইনশাআল্লাহ আমরা সেটা সলভ ক্লাস নিব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওই যে উদাহরণ 4 যে পেজে আছে সেই পেজে একটা কি দেওয়া আছে? কাজ দেওয়া আছে। তো একটা কাজ দেওয়া আছে, তো এই কাজটাও 3 স্টার, খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 5 থেকে 7 বার প্র্যাকটিস করে ফেলবেন। বলা আছে এ বি সি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি এটা হচ্ছে সমকোণ। এরপরে বলছে এবি ইকুয়াল টু 29 সেন্টিমিটার এককে দেওয়া আছে, সেন্টিমিটার। এরপরে বলছে বিসি ইকুয়াল টু 21 সেন্টিমিটার, এবং এরপরে বলা আছে অ্যাঙ্গেল এ বি সি এটা ইকুয়াল টু থিটা হলে আমাদের বের করতে বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা।
এর মান বের করো। তো আমি আবারও বলতেছি, এই অঙ্কটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে আমাদের বলছে এবিসি সমকোণী ত্রিভুজের। আচ্ছা, ওরা আগেই বলে দিছে সমকোণী ত্রিভুজ, আমি সমকোণী একটা ত্রিভুজ অঙ্কন করে নেই। তো এটা ধরলাম, এটা হলো এ, সরি আগে আমি নাম ধরতে পারতেছি না কেন, এখানে আরো কিছু কন্ডিশন আছে। বলছে অ্যাঙ্গেল সি কোণটা সমকোণ, তাহলে আমরা সমকোণ হিসেবে কোনটাকে চিনি? তাহলে এই কোণটাকে চিনি সমকোণ। কেন? এই রেখা আর এই রেখা পরস্পর লম্ব, যে রেখা পরস্পর লম্ব হয় সেইটাই হচ্ছে সমকোণ। তাহলে এটার নাম দিতে বলছে সি। আচ্ছা, আমি এটাকে সি দিলাম। তাহলে এবি 29 সেন্টিমিটার। তাহলে দেওয়া আছে এবি ইকুয়াল টু 29 সেন্টিমিটার। আর একটা কি দেওয়া আছে? বিসি ইকুয়াল টু 21 সেন্টিমিটার। এবং আর একটা কন্ডিশন দেওয়া আছে, অ্যাঙ্গেল এ বি সি, এটাকে বলছে থিতা। আমরা অ্যাঙ্গেল আকারে যদি দেওয়া থাকে তাহলে আমরা জানি যে মাঝে যে থাকে সে কি হিসেবে আছে? কোণ হিসেবে আছে। তাহলে এখানে মাঝে কি হিসেবে আছে? বি। তাহলে আমি বি কে হবে থিতা, বি হবে থিতা। তাহলে আমরা কোন দুই জায়গায় বসাতে পারবো? এই জায়গায় এবং এই জায়গায়, যে কোনো এক জায়গায় আমাকে কি করতে হবে? থিতা ধরতে হবে। যদি আমি থিতাকে এইটা বলি যে এটা থিতা, তাহলে এটা হবে বি। আমি যদি এইটা না বলে বলতাম যে এইটা হবে থিতা, আচ্ছা এবার একবার ওইখানেই দিই না হয়। আচ্ছা, এটাকে যদি আমি থিতা বলি তাহলে এটা হয়তো কি? এটা হয়তো বি। তাহলে বাকি থাকলো কে? এ। তাহলে এটা হয় যেতে এ। এবার আমি মান বসাই, এ বি ইকুয়াল টু 29। এ বি কোনটা? এই যে এ বি বড়টা, এটা হচ্ছে 29। আর কি বলছে? বিসি ইকুয়াল টু 21। বিসি কোনটা? এটা। তাহলে এটা হচ্ছে 21। তাহলে এইটা যদি থিতা হয়, আচ্ছা এটা যদি থিতা হয় তাহলে এই বাহুটা কি? এসি বাহুটা কি? থিতার বিপরীত বাহুটাকে কি বলে? লম্ব বলে। তাহলে আমাদের মিসিং কে আছে? লম্ব আছে। আমাকে লম্ব বের করতে হবে। কেন লম্ব বের করতে হবে? আমি কিভাবে বুঝবো লম্ব বের করতে হবে? এই যে এইভাবে বুঝবো, cos থিতা কবরে ভূত অনেক ভূমি বাই অতিভুজ, sin থিতা সাগরে লবণ অনেক লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে sin থিতার মান লম্ব বাই অতিভুজ বের করতে গেলে আমাকে কি লাগবে? লম্ব লাগবে। এই জন্য আমাকে কি করতে হবে? লম্ব বের করতে হবে। তাহলে আমি দেখি, তাহলে আমরা জানি, আমরা জানি অতিভুজ স্কয়ার, অতিভুজকে এ বি এবং ভূমিকে বি সি। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব, লম্বকে এসি এটার উপর স্কয়ার। তাহলে অতিভুজ এ বি, এটার মান দেওয়া আছে 29, এর উপর স্কয়ার, এটার মান হচ্ছে 21, এটার উপর স্কয়ার, আর এসি তো আমি বের করব। 29 এর উপর যদি স্কয়ার দেই তাহলে আমার মানটা বের হয় 841, আর 21 এর উপর যদি স্কয়ার দেই তাহলে মানটা বের হয় 441, আর এসি এটার উপর স্কয়ার। তাহলে এখন আমরা দেখি, এই যে 841 থেকে 441 যদি আমরা বিয়োগ করি তাহলে কি থাকে? এসি স্কয়ার থাকে। তাহলে এখানে থাকলো কত? এখানে 841 থেকে 441 বাদ দিলে এসি থাকলো, তাহলে এসি স্কয়ার। তাহলে এই যে এসি স্কয়ারটা এদিকে এসে কি হবে? রুট হবে, রুট 400। 400 এর উপর রুট দিলে কত হয়? 20 হয়। তাহলে এসি হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এসি কি? লম্ব। তাহলে 20 সেন্টিমিটার পেলাম। তাহলে আমাদের কি করতে বলছে? এত এর মান বের করতে বলছে। তাহলে অতএব মান বের করতে বলছে cos স্কয়ার থিতা মাইনাস sin স্কয়ার থিতা। কবরে ভূত অনেক ভূমি বাই অতিভুজ। তাহলে এটা যদি থিতা হয় তাহলে ভূমি কোনটা হবে? এটা ভূমি, কারণ থিতার বিপরীত বাহুটা লম্ব, সবচেয়ে বড় বাহুটা অতিভুজ, তাহলে এটা ভূমি। তাহলে কবরে ভূত অনেক, ভূমি হচ্ছে 21, অতিভুজ 29 স্কয়ার মাইনাস সাগরে লবণ অনেক লম্ব বাই অতিভুজ। এই যে লম্বর মানে এখনই আমরা কত পেলাম? এটা পেলাম 20 সেন্টিমিটার। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব কত? 20, আর অতিভুজ কত? 29, তার উপর হবে স্কয়ার। এখন আসেন, আমরা যদি 21 এর উপর স্কয়ার দিই তাহলে কত জানি? 21 এর উপর স্কয়ার দিলে 441, 29 এর উপর স্কয়ার দিলে 841, তাহলে এটার উপর স্কয়ার মাইনাস 20 এর উপর স্কয়ার দিলে 400, আর 29 এর উপর স্কয়ার দিলে 841।
তাহলে এটার উপরে কি দেওয়া আছে, স্কয়ার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখন সরি স্কয়ার দেওয়ার পরেই তো আমরা এই মানটা পাইলাম। তাহলে এখন আমাদের তো এটার দরকার নেই। তাহলে আর এই যে 21-এর উপরে স্কয়ার দেয়া কত 441, 29 এই স্কয়ারটা দুইজনকার সাথে আছে, তাহলে 29-এর উপরে স্কয়ার মানে কত 841 মাইনাস 20-এর উপরে স্কয়ার মানে 400, 29-এর উপরে স্কয়ার মানে 841। তাহলে আমি যদি এবারে লসাগু নেই 841, কারণ এটা নিচে 841, এটা নিচে 841, লসাগু 841, 841 841 বাদ গেল, থাকলো কত 441 মাইনাস 841 841 বাদ গেল, থাকলো কত 400। তাহলে উপরে থাকতেছে আমাদের 41, কেন 441 থেকে 400 গেলে 41, আর নিচে থাকে 841। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। এই অঙ্কটার মতো হুবহুব অঙ্কটা হচ্ছে অনুশীলনীর, যেটা হোমওয়ার্ক, এই অঙ্কটা যা অনুশীলনীর 4 নম্বর অঙ্কটাও তাই। কি কথা বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে কয় মিনিট হয়েছে? আচ্ছা, তাহলে অনুশীলনীর আমি কত কত নাম্বার কাজ দিলাম, 2 3 4 5, আমরা এই কটা কাজ দিয়ে দিলাম। এখন বাকি অঙ্কগুলো তো আমাদের পারতে হবে। বাকি অঙ্ক পারতে গেলে আমাদের কিছু কি জানতে হবে, সূত্র জানতে হবে। তাহলে আমাদের এই সূত্রগুলো যে যত ভালো জানবো, যে যত ভালো মুখস্থ করব, সে তত ভালো পারবো ইনশাআল্লাহ। তাহলে কোন কোন সূত্র আমরা একটু দেখে নেই। তাহলে সূত্র সমূহ, সূত্র সমূহ 1 নম্বরে আমরা এই যে সাইন থিটা ইকুয়াল টু সাইনের বিপরীত কে কোসেক, তাহলে এই যে কোস বিপরীত মানে কি 1 দ্বারা উল্টাটা, তাহলে 1 বাই কোসেক থিটা। তাহলে আমি যদি এর বিপরীত বের করি 2 নাম্বারটা কোসেক থিটা যদি আমি লিখতে চাই, তাহলে কোসেক থিটা কি হবে, তাহলে সাইন থিটা সমান যদি 1 বাই কোসেক থিটা, তাহলে কোসেক থিটা সমান কি হবে 1 বাই সাইন থিটা হবে, উল্টা সম্পর্ক যে। এবার 3 নাম্বার cos থিটা সমান 1 বাই sec থিটা। তাহলে cos এর বিপরীত কে sec, তাহলে sec এর বিপরীত কি হবে, তাহলে sec থিটা সমান 1 বাই cos থিটা হবে। তাহলে এবার tan থিটা, tan এর বিপরীত কে cot, তাহলে 1 বাই cot থিটা। তাহলে cot এর বিপরীত কে, cot এর বিপরীত হচ্ছে 1 বাই tan থিটা। এই যে ত্রিকোণমিতিক অনুপাতের বললাম যে 6টা, এই 6টার আবার 6টা সম্পর্ক আছে, এই যে এই 6টা একজন এদের এরা প্রত্যেকের কি বিপরীত, এই বিপরীত সম্পর্ক থেকে কয়টা সূত্র দাঁড়াইলো আমাদের 6টা। এবার এই যে tan থিটা আর cot থিটার সূত্র আরো আছে। এই যে আমাদের tan থিটা ইকুয়াল টু কি লেখা যায়, এটাকে লেখা যায় sin থিটা বাই cos থিটা। এবং আচ্ছা তাহলে এটার নাম 7 নাম্বার দেই। এবার হচ্ছে 8 নাম্বার cot থিটার আরেকটা সূত্র হচ্ছে এই যে tan বলছে sin বাই cos, tan আর cot যেহেতু বিপরীত, তাহলে কি বলবে বিপরীতটা বলবে। তাহলে উপরে যাবে cos থিটা, নিচে আসবে sin থিটা। তাহলে আমরা আশা করি এই 8টা সূত্র বুঝতে পারছি। এবার আমার আরো 3টা সূত্র আছে। 9 নাম্বার সূত্রটা হচ্ছে এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা ইকুয়াল টু কত লেখা যায় 1 লেখা যায়। এখান থেকে আমি আরো 2টা সূত্র বানাইতে পারি। কি কি সূত্র? 1 নাম্বার আমি যদি এই sin থিটাটাকে রাখি, তাহলে sin থিটা ইকুয়াল টু আমাদের কি আসতেছে 1 মাইনাস এই যে প্লাস cos স্কয়ার থিটা, ওই দিক দিয়ে কি হয়ে যাচ্ছে মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এই যে একটা সূত্র দাঁড়ালো এখান থেকে। আচ্ছা, আর একটা সূত্র দাঁড়াচ্ছে খ নাম্বার, দেখি আমি এবার sin স্কয়ার থিটাকে রাখবো না, আমি এবার cos স্কয়ার থিটাকে রাখবো। তাহলে আমি যদি cos স্কয়ার থিটাকে রাখি, তাহলে এই যে cos স্কয়ার থাকলো, তাহলে sin স্কয়ার থিটার সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, তাহলে প্লাস সাইন ওই দিক দিয়ে কি হবে মাইনাস হবে, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এই হলো সূত্র। তাহলে আমি এই সূত্র এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটাকে আমরা মূল সূত্র বলবো। এইখান থেকে ভাঙায় আমি আরো 2টা সূত্র পাইলাম। একটা কি পেলাম sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরপরে আমাদের আরো 2টা সূত্র আছে, এটা 9 নাম্বার বললাম। এইবার যদি আমি বলি 10 নাম্বার সূত্র, তাইলে
কোসেক স্কয়ার থিটা মাইনাস এই যে কট স্কয়ার থিটা, এটা ইকুয়াল টু কি লেখা যায়? 1 লেখা যায়। তাহলে এটা হলো আমাদের মূল সূত্র। এখান থেকে আমরা দুইটা সূত্র বানাবো। তাহলে একটা সূত্র হচ্ছে কোসেক স্কয়ার থিটা আমি রাখবো, তাহলে মাইনাস ওই দিক দিয়ে কি হয়ে যাবে? প্লাস, তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা, তাহলে কোসেক স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস কি লেখা যায়? কট স্কয়ার থিটা। এবার আমার ইচ্ছা হলো কট স্কয়ার থিটা আমি রাখবো। আচ্ছা, তাহলে আমি এই যে কোসেক স্কয়ার থিটা প্লাস 1 এদিকে লিখে হবে মাইনাস 1, আর মাইনাস কট স্কয়ার থিটা ওই দিক দিয়ে কি হবে? প্লাস কট স্কয়ার থিটা। তাহলে এই যে কট স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায়? কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এই 10 নম্বর সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্র বানাইতে পারতেছি। এবার হচ্ছে 11 নম্বর লাস্ট সূত্র। 11 নম্বর সূত্রটা বলছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে যদি আমি সূত্র বানাই, আমি যদি লিখি sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan থিটা, ওই দিক দিয়ে কি হবে? প্লাস tan স্কয়ার থিটা হবে না? তাহলে এই যে tan স্কয়ার থিটা, তাহলে একটা সূত্র বানাইলাম এখানে। এই যে এখানে একটা সূত্র আমরা বানাইতে পারলাম। আর একটা সূত্র কি দাঁড়াচ্ছে? আমি যদি এই যে sec স্কয়ার থিটাকে যদি রাখি, প্লাস 1টাকে যদি এদিকে আনি তাহলে কি হয়ে যাবে? মাইনাস 1, আর মাইনাস tan থিটাকে যদি ওইদিক নিয়ে যাই তাহলে প্লাস tan থিটা হবে, তার মানে tan স্কয়ার থিটা হবে। এই যে একটা আমাদের সূত্র দাঁড়াইলো। তাহলে এই যে আমরা এখন পর্যন্ত যে 11টা সূত্র দিলাম, এই 11টা সূত্র যদি ভালোভাবে পারি তাহলে ত্রিকোণমিতিক ইনশাআল্লাহ আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। তার তো আমরা কি করি? কয়েকটা উদাহরণ করে ফেলি। দেখেন, ত্রিকোণমিতি ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে প্র্যাকটিসের উপর। আসলে ম্যাথ ব্যাপারটাই প্র্যাকটিসের উপর। আপনি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন ব্যাপারটা আপনার কাছে তত ইজি মনে হবে। এই যে ত্রিকোণমিতিকে অনেকেই অনেকভাবে কঠিন মনে করেন, আসলে কঠিন বলতে কোনো কিছুই না। কঠিন ওইটাই যেটা আপনি পড়েন না বা প্র্যাকটিস করেন না। আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই অবশ্যই সেই ব্যাপারটা আপনার জন্য কি হবে? ইজি হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন ব্যাপারটা তত বেশি সহজ আছে। যদি আপনার কাছে মনে হয় যে ত্রিকোণমিতিটা কঠিন, তাহলে আপনি একটু বেশি প্র্যাকটিস করেন, কয়েকবার করেন, একটা অঙ্ক 5 বারের জায়গায় 10 বার করেন, দেখবেন যে দিন শেষে তখন আপনার ত্রিকোণমিতিটাই সহজ লাগতেছে। অর্থাৎ আপনি যেটা যত বেশি প্র্যাকটিস করবেন সেটা আপনার কাছে তত কি মনে হবে? ইজি মনে হবে। তাহলে আপনি ম্যাথ ভালো পাইতেছেন, অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তো আসি আমরা কয়েকটা অঙ্ক করি। এবার আমি অঙ্ক যেটা করব, উদাহরণ 5 করব। আমি 5 নাম্বার উদাহরণটা করতে চাচ্ছি। এটা বলছে যে প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু sec থিটা ইন্টু cosec থিটা। দেখেন, আমাকে অঙ্কটায় প্রমাণ করতে বলছে যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু sec থিটা মাইনাস cosec থিটা। আমি যে অঙ্কটা প্রমাণ করব কিভাবে, কোথায় থেকে শুরু করব, সবার প্রশ্ন কোন সূত্র ফালাবো। যেমন আমি আসি, এখানে আমি যদি লেফট সাইড নেই, লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? tan থিটা প্লাস cot থিটা আছে। তাহলে এখন প্রশ্ন হলো যে এই tan থিটা এবং cot থিটাকে যদি আমি সূত্র ফালাই, তাহলে tan থিটা ইকুয়াল টু একটা আছে 1 বাই cot থিটা, আর cot থিটার সূত্র আছে 1 বাই tan থিটা। এখন প্রশ্ন হলো আমি কি এটা ফালাবো? আচ্ছা, ওই দুইটা যদি আপনি ফালান তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে tan এর জায়গায় cot আসতেছে, cot এর জায়গায় tan আসতেছে, কোনো রকম কিন্তু চেঞ্জ আর হচ্ছে না। তো আমরা ত্রিকোণমিতি করতে যাই দেখবো যে সর্বপ্রথম যেটা চিন্তা ভাবনা করব যে সাইন এবং কসে আনা যায় কিনা। যদি সাইন এবং কসে আমরা আনতে পারি তাহলে বুঝতে পারবো যে অঙ্কটা সহজেই চলে আসবে। ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে এটা দেখবো যে সাইন এবং কসে আনা যায় কিনা। আচ্ছা, tan থিটা সমান সমান আমি কি লিখতে পারি বলেন তো? এই যে সাইন থিটা বাই কস থিটা, আর cot থিটা সমান সমান আমি কি লিখতে পারি? cos থিটা বাই সাইন থিটা। এই যে আমার সাইন এবং কসে চলে আসছে। এবার দেখেন, তাহলে এই দুইটার আমি কি করবো? এখন তো ভিন্ন ভিন্ন লসাগু নিতে হবে। তাহলে এই দুইটা ভিন্ন ভিন্ন লসাগু কি হবে? ভিন্ন, যেহেতু ভিন্ন সেহেতু সব লসাগু। তাহলে cos থিটা আর এখানে কি থাকলো?
সাইন থিতা থাকলো। তাহলে কস থিতা এবং কস থিতা বাদ গেল, থাকলো কি সাইন থিতা। কেন আমরা কি জানি, এই যেটা লসাগু হবে এই লসাগুকে এখানকার হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে লসাগু আমরা কত পেয়েছি বলেন তো, কস থিতা আর সাইন থিতা, আর এখানে হর ছিল কি, তাহলে এই যে কস থিতা, তাহলে কস কস বাদ থাকলো কি সাইন থিতা, যেটা থাকলো এখানে থাকলো সাইন থিতা, আর উপরে কি আছে, উপরেও আছে সাইন থিতা। তাহলে উপরে যেটা থাকবে সেটার সাথে কি করব, গুণ করব। সাইন এবং সাইন গুণ করলে কি হবে, সাইন স্কয়ার থিতা। তাহলে এখানে কস এবং কস কাটা গেল, থাকলো কি সাইন, সাইনের সাথে সাইনের গুণ করলে কি হবে, সাইন স্কয়ার থিতা। এবার সাইন সাইন কাটা, থাকলো কি কস, কসের সাথে কসকে গুণ করলে কি হবে, কস স্কয়ার থিতা। তা আমরা কিছুক্ষণ আগে সূত্র পড়লাম যে সাইন স্কয়ার থিতা প্লাস কস স্কয়ার থিতা, এটা গুলো কত পড়লাম, 1 পড়লাম। তাহলে সাইন স্কয়ার থিতা প্লাস কস স্কয়ার থিতা, এটা জায়গায় 1 লেখা যায়। তাহলে এবার কস থিতা সাইন থিতা, আচ্ছা এটা তাহলে এটাকে এইভাবে লিখি 1 বাই কস থিতা ইনটু 1 বাই, আমি কি কোনো রকম ভুল করছি, না ভুল করি নাই। কেন দেখেন, এই 1 আর 1 যদি উপরে উপরে, এটা তো আমি মাঝখানে কি চিহ্ন দিছি, যোগ বিয়োগ কিছু দিছি না, ভাগ দিছি, কিছুই দেই নাই। তাহলে মাঝখানে গুণ চিহ্ন ছিল, গুণই দিছি। তাহলে 1 দ্বারা 1 রে গুণ করলে 1, নিচে cos থিতা sin থিতা, গুণ করলে cos থিতা sin থিতা। বোঝা গেল কি ব্যাপারটা? তাহলে এবার দেখেন 1 বাই cos থিতা সমান সমান কি বলেন? তাহলে এটা হলো sec থিতা, আর 1 বাই sin থিতা সমান cosec থিতা। আমাকে প্রমাণ করতে বলছে কি sec থিতা ইকুয়াল টু cosec থিতা। তাহলে এই যে প্রমাণ হয়ে গেল, এটা হলো রাইট সাইড। তাহলে বলেন কোথায় বুঝি নাই? তার মানে ত্রিকোণমিতি করতে গেলে আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, অবশ্যই সাইন এবং কসে আনতে হবে। তাহলে এবার আমরা আরেকটা অঙ্ক করি। ও সরি, এটা উদাহরণ নাম্বার কত নাম্বার উদাহরণ ছিল? এটা উদাহরণ নাম্বার ছিল 5। তো এবার আমরা উদাহরণ 6 নাম্বার উদাহরণটা করি। আমরা ইনশাআল্লাহ ত্রিকোণমিতি সব ম্যাথই করে দেওয়ার চিন্তা করব। একটু কঠিন মনে করে স্টুডেন্ট এটা, যার কারণে আমরা সবগুলোই করব। এবারে বলছে প্রমাণ করো যে sec স্কয়ার থিতা প্লাস cosec স্কয়ার থিতা, এটাকে প্রমাণ করতে বলছে sec স্কয়ার থিতা ইনটু cosec স্কয়ার থিতা। আচ্ছা, তাহলে প্রমাণ করতে বলছে মানে কি নিতে হবে, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে আমাদের, sec স্কয়ার থিতা প্লাস cosec স্কয়ার থিতা। দেখেন বাম পক্ষে এটাই আছে। তো আমরা কি বলছি, আমরা ত্রিকোণমিতি সবসময় করার চেষ্টা করব কিভাবে, সাইন এবং কসে আনে। দেখি সাইন এবং কসে আনা যায় কিনা। আচ্ছা sec থিতা, sec মানে কি 1 বাই cos লেখা যায় কিনা বলেন তো? যেহেতু স্কয়ার আছে তাহলে 1 বাই cos স্কয়ার হবে, প্লাস cosec সমান সমান কি 1 বাই sin স্কয়ার। এই যে sin এবং cos এ চলে আসলো, দুইটাই তো ভিন্ন, তাহলে লসাগু কি হবে, দুইটাই হবে। তাহলে এই যে cos স্কয়ার থিতা আর পাশে কি আছে sin স্কয়ার থিতা, cos স্কয়ার থিতা cos স্কয়ার থিতা কাটা গেল, থাকলো কি sin স্কয়ার থিতা। sin স্কয়ার থিতাকে 1 দ্বারা গুণ করেন, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, sin স্কয়ার থিতা প্লাস sin স্কয়ার কাটা, থাকলো cos স্কয়ার, cos স্কয়ারকে আপনি যদি 1 দ্বারা গুণ করেন তাহলে cos স্কয়ার থিতা। এখন বলেন তো আমরা এই সূত্র শিখলাম কিনা, 9 নাম্বার সূত্র যেটা শিখলাম যে sin স্কয়ার থিতা প্লাস cos স্কয়ার থিতা, এটা ইকুয়াল টু কি ছিল 1, আর নিচে কি থাকলো cos স্কয়ার থিতা sin স্কয়ার থিতা। তাহলে আগেরটার মতোই 1 বাই cos স্কয়ার থিতা গুণন 1 বাই sin স্কয়ার থিতা। তাহলে গুণ যদি করি তাহলে 1 1 গুণ করলে 1, আর নিচে যে দুটা, এই দুটা গুণ করলে তো এটাই পাওয়া যাচ্ছে। তাহলে আমি যদি 1 বাই cos সমান কি জানি sec, কিন্তু যেহেতু স্কয়ার আছে তাহলে sec স্কয়ার থিতা, এখানে স্কয়ার আছে, ইনটু 1 বাই sin সমান কি cosec, তাহলে cosec স্কয়ার থিতা। আমাকে প্রমাণ করতে বলছে কি sec স্কয়ার থিতা, এই যে sec স্কয়ার থিতা ইনটু cosec স্কয়ার থিতা। তাহলে এটা প্রমাণ করতে বলছে, এটা হচ্ছে আমার রাইট সাইড। তাহলে আশা করি অঙ্কটা আমরা কি করতে পারছি, উদাহরণ 6 নাম্বার আমরা বুঝতে পারছি। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। এই পর্যন্ত অঙ্কগুলো যেগুলো দিলাম বারবার প্র্যাকটিস করেন। আবারও বলতেছি প্র্যাকটিস, ম্যাথ মানেই প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন।
তো আজকে 9.1 প্রথম ক্লাস গেল, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে 9.2 নিয়ে, 9.1 দ্বিতীয় ক্লাস নিয়ে।